আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে তা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় 5টি দেশের সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। প্রথম পর্বে আজই তিনি ঘানা পৌঁছবেন। দেশে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্র জানিয়েছে। অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের প্রথম দল আজ যাত্রা শুরু করেছে। ক্রোয়েশিয়ায় আজ শুরু হচ্ছে গ্র্যান্ড চেস ট্যুরের তৃতীয় পর্ব। এডবাস্টনে আজ শুরু হচ্ছে তেন্ডুলকর অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ। আসছে বিস্তারিত খবরে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে তা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিদেশ মন্ত্রীদের বৈঠকে সদস্য দেশগুলি এক যৌথ বিবৃতিতে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতার আবেদন করা হয়। উল্লেখ্য, এই জঙ্গি 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হন। বিদেশ মন্ত্রীদের যৌথ বিবৃতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো রকম বল প্রয়োগের বিরোধিতা করা হয়। সদস্য দেশগুলি পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। তারা এই অঞ্চলের উস্কানিমূলক আচরণের কঠোর ভাষায় নিন্দা করেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভ চালু করার কথা ঘোষণা করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খনিজ সম্পদ সরবরাহ এবং অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করা। কোয়াড দেশগুলি সাইবার অপরাধ এবং অনলাইন দুর্নীতি নিয়ন্ত্রণে একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় 5টি দেশের সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। প্রথম পর্যায়ে দুদিনের সফরে আজই ঘানা পৌঁছবেন তিনি। রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ঘানা দক্ষিণী বিশ্বের এক গুরুত্বপূর্ণ অংশীদার। আফ্রিকি ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার দেশগুলির অর্থনৈতিক সম্প্রদায়ের ক্ষেত্রেও ঘানার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ঘানার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশমুখী অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে অধীর অপেক্ষায় রয়েছেন তিনি। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামার সঙ্গে বৈঠক করবেন তিনি। সে দেশের সংসদেও ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি কার্লা কাঙ্গালু ও প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সে দেশের সংসদের একটি যৌথ অধিবেশনে যোগ দেবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী তার সফরের তৃতীয় পর্যায়ে আর্জেন্টিনা সফরে যাবেন। তিনি সে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতাই দুটি দেশের মধ্যে চলতে থাকা সহযোগিতার পর্যালোচনা করবেন। প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, বাণিজ্য এবং বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত আর্জেন্টিনা তাদের অংশীদারিত্ব বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবে। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করবেন। 17তম ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেবার জন্যই মূলত তাঁর এবারের সফর। এবারের ব্রিক্স শিখর সম্মেলন রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী সুপ্রশাসন, শান্তি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, অর্থনীতি সহ একাধিক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়া যাবেন। এটি হবে তাঁর প্রথম এবং ভারতের তৃতীয় কোনো প্রধানমন্ত্রীর নামিবিয়া সফর। সফরকালে তিনি রাষ্ট্রপতি নন্দী নাদাতাওয়ার সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতির জন্য দেওয়া শর্তে ইসরায়েল রাজি রয়েছে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যাওয়ার আগেই এই চুক্তিতে সম্মত হওয়ার জন্য তিনি হামাসকে হুঁশিয়ারি দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে চলতি মাসের 7 তারিখ হোয়াইট হাউসে আয়োজিত বৈঠকের প্রস্তুতি হিসাবে ট্রাম্পের এই ঘোষণা। গাজায় যুদ্ধাবসানের লক্ষ্যে সংঘর্ষ বিরতি এবং বন্দি বিনিময়ের চুক্তিতে রাজি হওয়ার জন্য মার্কিন নেতা ইসরায়েলি সরকার এবং হামাসের ওপর চাপ বাড়িয়ে চলেছেন। মধ্য ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দর লক্ষ্য করে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এক টেলিভিশন বার্তায় ওই গোষ্ঠীর মুখপাত্র ইয়াইয়া সারিয়া বলেন, প্যালেস্টাইন 2 টাইপ হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বিশেষ সেনা অভিযান চালিয়েছে। এই হামলার ফলে বিমানবন্দরে পরিষেবা বিঘ্নিত হওয়ায় হুথি এই আক্রমণ সফল হয়েছে বলে জানিয়েছে। এলিয়াত, তেল আভিভ এবং অ্যাশকেলনের মতো প্রধান 3টি এলাকা লক্ষ্য করে আকাশপথে একমুখী চালকবিহীন উড়ান হামলা চালানো হয়েছে বলেও তাদের দাবি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটায় ইসকন
শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গত কয়েকদিনে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে বলে সংগঠনের সামাজিক মাধ্যম সূত্রে জানা গেছে। এই সময়কালে মন্দির এবং মন্দির সংলগ্ন চত্বর লক্ষ্য করে 20 থেকে 30 রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে অভিযোগ। রাতের দিকে মন্দিরে পুণ্যার্থীদের উপস্থিতির মধ্যেই এই আক্রমণ চলে বলে জানা গেছে। হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের কাঠামো এবং অন্যান্য অংশ। মরিশাস সফররত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে দেশের বরিষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুল, প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম, উপপ্রধানমন্ত্রী পল বেরেঞ্জার এবং সে দেশের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে তার কথা হয়। বিক্রম মিস্ত্রি অন্যান্য নেতানেত্রী এবং আধিকারিকদের সঙ্গেও কথা বলেন। বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ঢাকার একটি আদালতে গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলায় নির্বাচনকে প্রহসন বলে স্বীকার করেছেন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান 2 দফায় 8 দিনের রিমান্ড শেষে আদালতে এই জবানবন্দি রেকর্ড করেন। প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এই মামলায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা গেছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। দেশে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ICMR এবং রোগ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কেন্দ্র NCDC স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কোভিড-19 ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। বিরাট মাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় অতি সামান্য কিছু উদাহরণ পাওয়া গেছে। জিনগত রোগ, জীবনযাপনের ধরন, পূর্বের কিছু শারীরিক জটিলতা এবং কোভিড পরবর্তী সমস্যাই সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষত 18 থেকে 45 বছর বয়সীদের মধ্যে এ ধরনের আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধানে ICMR এবং NCDC একযোগে কাজ চালাচ্ছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিড ভ্যাকসিনের কারণেই এ ধরনের মৃত্যু হচ্ছে বলে যেসব বিবৃতি প্রকাশ্যে আসছে তা বিভ্রান্তিকর এবং সর্বৈব মিথ্যা, তাতে কোনো বৈজ্ঞানিক সারবত্তা নেই। অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের প্রথম দল আজ ভগবতী নগরের যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করল। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে এই যাত্রার শুভ সংকেত দেন। প্রায় 6000 তীর্থযাত্রী এবারের অমরনাথ যাত্রায় অংশ নিচ্ছেন। এবারের সরকারি ব্যবস্থাপনায় তাঁরা সন্তোষ প্রকাশ করেন। मैं दिल्ली से आई हूँ, बहुत ही अच्छा लग रहा है और बहुत ही अच्छा माहौल है। काफी अच्छी से सिक्योरिटी है, किसी चीज की भी कोई कमी नहीं है प्रशासन की तरफ से। मैं अपने पूरे देशवासियों से यही कहना चाहूंगा, महादेव पे विश्वास करें, सरकार पे विश्वास करें, डिफेंस पे विश्वास करें। এদের মধ্যে 2500 যাত্রী বালতালের রাস্তা দিয়ে যাবেন, অন্যদিকে বাকিরা অনন্তনাগের দীর্ঘতম রাস্তা দিয়ে অমরনাথ পৌঁছবেন। ক্রোয়েশিয়ায় আজ শুরু হচ্ছে এবছরের গ্র্যান্ড চেস ট্যুর এর তৃতীয় পর্বের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ সহ অন্যান্য বিশিষ্ট দাবাড়ুরা। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে নরওয়েতে মুখোমুখি হওয়ার পর এটি হবে গুকেশ ও কার্লসেনের মধ্যে প্রথম সাক্ষাৎ। সেই প্রতিযোগিতায় কার্লসেন পরাজিত হন। ক্রোয়েশিয়ায় গ্র্যান্ড চেস ট্যুর ঘিরে উত্তেজনা তুঙ্গে। ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ এজবাস্টনে শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। লিডসে প্রথম ক্রিকেট টেস্টে ভারত 5 উইকেটে পরাজিত হয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজে 0-1 পিছিয়ে রয়েছে। আজ ভারত অধিনায়ক শুভমন গিল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বিপক্ষ দলের 20 উইকেট নেওয়ার ও ম্যাচ জয়ের জন্য প্রয়োজনীয় রান করার লক্ষ্য প্রথম একাদশ করা হচ্ছে। পেস বোলার জসপ্রীত বুমরা দ্বিতীয় টেস্টে খেলবেন কিনা তা খেলার আগে সিদ্ধান্ত নেওয়া হবে। 2 স্পিনার এই টেস্টে খেলতে পারেন বলে শুভমন ইঙ্গিত দিয়েছেন। এদিকে প্রথম টেস্টের দল দ্বিতীয় টেস্টে অপরিবর্তিত রাখছে ইংল্যান্ড। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে তা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় 5টি দেশের সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। প্রথম পর্বে আজই তিনি ঘানা পৌঁছবেন। দেশে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্র জানিয়েছে। এজবাস্টনে আজ শুরু হচ্ছে টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ। খবর শেষ হলো। এখন শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা।
দেশে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আইসিএমআর এবং রোগ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কেন্দ্র এনসিডিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কোভিড-19 ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। বিরাট মাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অতি সামান্য কিছু উদাহরণ পাওয়া গেছে। জিনগত রোগ, জীবনযাপনের ধরন, পূর্বের কিছু শারীরিক জটিলতা এবং কোভিড পরবর্তী সমস্যায় সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আজ শপথ নেবেন। বিধানসভা ভবনে এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের অকাল প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। এদিকে কালীগঞ্জের মুলান্দিতে গতকাল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে পুলিশ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে দুটো ড্রামে রাখা ওই সকেট বোমাগুলি পুলিশের হাতে আসে। বোম স্কোয়াড গিয়ে আজ সেগুলিকে নিষ্ক্রিয় করছে। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আদালত চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, গত 20 জুন তাকে কালীঘাটে চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে দেখা করতে যেতে দেওয়া হয়নি। এরপর 28 তারিখ দলীয় মিছিল থেকে তুলে এনে সারা রাত তাঁকে লালবাজারে আটকে রাখা হয়। এতে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে সুকান্তবাবুর অভিযোগ। কসবাকাণ্ড নিয়ে তিনি বলেন, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রাজনৈতিক প্রভাব রয়েছে। প্রভাবশালী তো বটেই, 4-4টে এফআইআর থাকার পরেও যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয়, জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে, পুলিশের এনকোয়ারি করা উচিত। পুলিশ কেন এই 4 জনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি। চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করার আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছিলেন ওই সন্ন্যাসী। আজ এই মামলার শুনানি থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তা না করার আবেদন জানান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষীকে পুলিশ হেনস্থা করছে এই দাবিতে বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান এক আইনজীবী। যদিও বিচারপতি জানান এই মামলা শোনার এখতিয়ার তাঁর নেই। বাঙালি বিজ্ঞানী শিবনাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত সেন ও তাঁর গবেষক দল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির মর্যাদাপূর্ণ পার্কিং পুরস্কার পাচ্ছেন। এবারই প্রথম কোনো ভারতীয় গবেষক দল এই পুরস্কারের জন্য নির্বাচিত হল। অধ্যাপক সেন আবিষ্কৃত প্রযুক্তি অল্টারনেট ইলেকট্রোড ইলেকট্রোলিসিস AEEর জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। আধুনিক রসায়নে স্যার উইলিয়াম হেনরি পার্কিং নামাঙ্কিত এই পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। কলকাতার শ্যামবাজারের বাসিন্দা অধ্যাপক সেনের এই পুরস্কার লাভে গর্বিত রাজ্যবাসী। হাওড়া পুরসভার ভেতরে আজ সকালে একটি পুরনো গাছ ভেঙে উমেশ মাহাতো এবং মোহাম্মদ নূর ইসলাম নামে 2 কর্মীর মৃত্যু হয়েছে। গাছতলায় বসে চা খাবার সময় হঠাৎই ইউক্যালিপটাস গাছটি তাদের উপর পড়ে যায়। বিহারের বাসিন্দা উমেশ এবং দত্তপুকুরের বাসিন্দা নূর ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। গাছটি কয়েকদিন ধরেই হেলেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং এনভিএফ কর্মী হোসেন খান প্রাণ হারিয়েছেন। আহত আরেক পুলিশ কনস্টেবল স্বপন দাস তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতে গারুঘাটায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারলে পুকুরে ছিটকে পড়ে গাড়িটি। পুলিশের গাড়িতে থাকা ওই 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ডাম্পারটিকে আটক ও চালককে গ্রেপ্তার করেছে। ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শিমুলপুর চৌরঙ্গি এলাকার বাসিন্দা অঙ্কিত ঘোষ গত 1 বছর ধরে কনস্টেবল পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াতো। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পুলিশের পোশাক, নেম প্লেট সহ ভুয়ো নথি। সে বিকাশ ভবনে কাজ করে বলে পরিবারকে জানিয়েছিল। নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। এদিকে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনা জেলা সাগরের দর্জিপাড়ার সুলিশ মোড় এলাকায় হঠাৎই প্রায় 25 থেকে 30 ফুট অংশ জুড়ে রাস্তায় ধস নেমেছে। মালদার মথুরাপুরে ফুলোহার নদী ভাঙনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।